নমস্কার, জবাব চাই বাংলার আরেকটি এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে। আজ এই রোববার আমরা যখন কথা বলছি, আমরা যখন টেলিভিশনের সামনে বসে আছি, আমরা যখন ইউটিউবে রিপাবলিক বাংলা দেখছি, তখন এক অদ্ভুত আধার আমাদের জীবনে নেমে এসেছে, সেইটা আমরা বুঝতে পারছি। কিন্তু কাল সকালেই হয়তো সোমবার আমরা সেটা ভুলে যাব। আমরা ভুলে যাব যে এই রাজ্যের কিছু চাকরি প্রার্থী তারা আবার হয়তো কাল সকালবেলা কোনো একটি কোর্টে, কোনো একটি আদালতে দেখবে যে লিস্টিংয়ে তাদের মামলাটা আছে কিনা। আমরা হয়তো ভুলে যাব 2009 সালে 2019 সালে যে প্যানেলগুলো তৈরি হয়েছিল সেই প্যানেলটা কি। আমরা হয়তো ভুলে যাব যে এই রাজ্যে অনেক পদ নতুন করে তৈরি হয়, এই রাজ্যে অনেক চাকরির বিজ্ঞাপন বেরোয়, কিন্তু আদপে সেই চাকরিগুলো কেউ কেউ পায় না। আমরা ভুলে যাব যে আজ আমরা যে জিনিস নিয়ে আলোচনা করছি, 6 জন ডোমের চাকরির জন্য 8,000 স্নাতক এবং স্নাতকোত্তর যারা চাকরি প্রার্থী আছেন তারা অ্যাপ্লাই করেছিলেন। একবার দেখে নেব প্রথমে প্রতিনিধি, তারপর ফিরে আসব। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, গাড়ি তো দুরস্ত, সার্টিফিকেট মেটাতে পারছে না বেকারত্বের যন্ত্রণা। এনআরএস হাসপাতালে অস্থায়ী ডোম পদের চাকরির বিজ্ঞপ্তি রাজ্যের বেকারত্বের কঙ্কালসার ছবিটাকে সামনে এনেছে। মোট 6টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রায় 8,000 আবেদন জমা পড়ে। এদের মধ্যে 2,000-এর বেশি স্নাতক, স্নাতকোত্তর প্রায় 500 এবং ইঞ্জিনিয়ার 100। এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যে দুরবস্থা, এখন আনএমপ্লয়মেন্ট হার এখানে 26% হয়ে গেছে। পশ্চিমবাংলা প্রায় প্রথম দিকে এগিয়ে বাংলা হয়ে গেছে। সমস্ত চাকরি প্রার্থীরা, পুলিশের যারা পরীক্ষা দিয়েছিলেন তারা সিলেক্ট হওয়ার পরেও, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরেও তাদের চাকরি নেই। স্কুলে যারা পার্ট টাইম টিচার আছেন প্রায় 6-7 হাজার, 1,500 টাকা বেতন পেতেন, এই মহামারীর সময় সরকার সে বেতনটাও বন্ধ করে দিয়েছে। তবেই প্রথম নয়, এক দশকে এমনই ছবি বারবার ধরা পড়েছে বাংলায়। 2017 সালে মালদা হাসপাতালের ডোম পদে আবেদন করেন এমফিল এবং পিএইচডি ডিগ্রিধারীরা। গত বছর বনসহায়ক পদে 8 পাস যোগ্যতায় আবেদন চাওয়া হয়। এমএ, এমএসসি এবং বিএড ডিগ্রিধারী আবেদন করেন। দুয়ারে সরকার, একের পর এক সরকারি প্রকল্প, কর্মসংস্থানের ঢালাও প্রতিশ্রুতি, এত কিছুর পরেও রাজ্যে সরকারি চাকরি কোথায়? আটকে আইনের গেরোয়, কোথাও আবার স্বজন পোষণ ও দুর্নীতির জাঁতা করে। বেসরকারি ক্ষেত্র চাকরির দশা উদ্বেগজনক। দেশে বেকারত্বের হার 7.2%, গুজরাটে বেকারত্বের হার 1.8%, উত্তরপ্রদেশে বেকারত্বের হার 4.3%, ত্রিপুরায় বেকারত্বের হার 9.6%, বাংলায় বেকারত্বের হার 22.1%। অথচ পরিসংখ্যান বলছে এ রাজ্যে বহু শূন্য পদ এখনো ফাঁকা। 2020-তে নথিভুক্ত বেকার 1 লক্ষ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত বেকার 35 লক্ষ, বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ 2 লক্ষ, শিক্ষকতায় আরো 1.5 লক্ষ শূন্য পদ রয়েছে। কোনো চাকরি ছোট নয়, কিন্তু ইচ্ছের বিরুদ্ধে এক প্রকার বাধ্য হয়ে দাঁড়াতে হচ্ছে এমন চাকরির লাইনে। সিঙ্গুরে শিল্প না হয় ঠিক যেভাবে উচ্চ শিক্ষিত কোনো বেকারকে ছুটতে হয়েছে ভিন রাজ্যে, নয়তোবা বন্ধা জমিতে ধরতে হয়েছে লাঙল। প্রশ্ন, বাংলার ভবিষ্যৎ কোন পথে? রিপাবলিক বাংলা। এই প্রশ্নগুলোরই জবাব চাইবে আজকে বাংলা, এবং জবাব তাদের কাছে চাইবে যারা প্রতিদিন একটা পক্ষ নিয়ে ফেলে এবং যারা প্রতিদিন অন্যের ঘাড়ে দোষটা চাপিয়ে দেয়। আমরা দেখতে পাই কিভাবে বিজেপি বলে দেয় যে তৃণমূল তো সরকারে আছে, আবার অন্যদিকে আমরা দেখতে পাই তৃণমূল বলে দেয় যে কেন্দ্রে 34 বছরে এত বঞ্চনা হয়েছে, আমরা কি করে সামলাবো। আবার আমরা দেখতে পাই স্টেডিয়াম গ্যালারি থেকে বামপন্থীদের, তারা বলছে যে সমস্তটা তো খারাপ হয়েছে, আমরা শুধু ভালো। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি আমাদের সাথে যারা রয়েছেন তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন কেয়া ঘোষ, বিজেপির মুখপাত্র, রয়েছেন বৈশানর চ্যাটার্জি, বৈশানর বাবু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, বরিষ্ঠ নেতা, এবং অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় রয়েছেন শতরূপ ঘোষ, বাম নেতা, এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজু ঘোষ। প্রথমে আমি সুমন বাবুর কাছে যাব। সুমন বাবু, বাংলায় কি আর চাকরি আসবে না? খুব সরাসরি এই প্রশ্নটা অনেকেই হয়তো করতে চাইছে। আজ রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হিসেবে এই প্রশ্নটা করছে। এই ছেলেমেয়েগুলো যারা ডোমের চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, এই ছেলেমেয়েগুলো তো সেক্টর 5, এই ছেলেমেয়েগুলো তো দুর্গাপুরে বা বানতলায় চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারতো।
দেখুন, আপনার প্রশ্নের মধ্যে দুটো ধাঁধা লুকিয়ে আছে। একটা হচ্ছে পশ্চিমবঙ্গে ন্যাশনাল অ্যাভারেজের থেকেও বেশি গ্রোথ হওয়া সত্ত্বেও এইখানে বেরোজগারি বাড়ছে কেন, এটা একটা প্রশ্ন, এটা একটা ধাঁধা। এবং এর উত্তরটা আসলে হচ্ছে আমাদের যে বিকাশটা আসছে, যে বৃদ্ধিটা হচ্ছে, সেইটা অ্যাকচুয়ালি আনছে একটা আনঅর্গানাইজ সেক্টর, যে জন্য বৃদ্ধি হওয়া সত্ত্বেও আমাদের রেভিনিউ ঘাটতি হয়ে যাচ্ছে, কারণ আমরা যথেষ্ট পরিমাণে ট্যাক্স আদায় করতে পারছি না, বিনিয়োগ করতে পারছি না এবং ডেভেলপমেন্টের এক্সপেন্ডিচার করতে পারছি না। এইখানে এই আনঅর্গানাইজ সেক্টর, যেটা 40%-এর বেশিও চলে, আমার ধারণা ভারতের সবচেয়ে বেশি ইনফর্মাল সেক্টরের কাজ এইখানে চলছে। একটা উদাহরণ দিই, আপনি বাটার জুতো কিনলে 4,000 টাকায় আপনাকে জিএসটি দিতে হয়, কিন্তু ইলিশ মাছ কিনলে 5,000 টাকায় জিএসটি দেন কি? তো এইটা যদি না দেন এবং যদি আমরা অর্গানাইজ সেক্টরে না আসি, তাহলে চাকরি আমাদের আসবে না। এটা হচ্ছে প্রধান। দ্বিতীয়, আপনার সেকেন্ড ধাঁধাটা হচ্ছে চাকরি। সুতরাং আমি এর মধ্যে ওই ডোমের চাকরি আর ওয়াগন কাটার পুলিশ বা পলিটিশিয়ান হওয়া বা ক্রিমিনালের পলিটিশিয়ান হওয়ার কোনো তফাৎ দেখি। প্রথমত, যদি বেঁচে থাকতে হয় তাহলে যে কোনো উপায়ে, সৎ উপায়ে রোজগার করাটা ঠিক। ইংল্যান্ডে আন্ডারটেকারের চাকরি খুব সম্মান, কিন্তু আমাদের দেশে ডোমের চাকরি কেন ইঞ্জিনিয়ার করবে, এটা একটা বড় প্রশ্ন। প্রশ্নটা কিন্তু কেন ডোমের চাকরি পাচ্ছে সেটা নয়, প্রশ্নটা হচ্ছে আমরা এত ইঞ্জিনিয়ার তৈরি করছি কেন। আমাদের এখানে 15 লক্ষ ইঞ্জিনিয়ার প্রতি বছর তৈরি হয়, যাদের মধ্যে বেশিরভাগ সরকারি চাকরি খোঁজে। 45% যারা খুব ভালো মেধাবী তারা ফাইন্যান্সিয়াল এরিয়া এবং কনসাল্টিংতে যায়, 24% আইটি প্রযুক্তিবিদ্যায় যায়, 8% এফএমসিজি, তার মানে সাবান বেচা, শ্যাম্পু বেচা, এই ব্যবসায় যায়, মাইনে বেশি পায় বলে। এবং আসলে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে মাত্র 22%, 5-এ 1 জন। তো যেইখানে আমাদের মানে সুমনবাবু, আপনি বলছেন যে ইঞ্জিনিয়ারিং পাস করছে সে তারপরে এমবিএটা করছে এবং তারপরে সে ব্যাংকে চাকরি করছে, মানে এই ধারাটা তো গোটা ভারত জুড়ে। আমি বোঝার চেষ্টা করছি, আমি বাংলার মানুষের জন্য বোঝার চেষ্টা করছি যে কোথায় গলতটা। এই সরকারকে আপনি যদি পরামর্শদাতা হতেন এই সরকারের জন্য, আপনি কি সাহায্য করতে পারতেন? চাকরি চাই, বাংলার মানুষের চাকরি চাই, তার উত্তর প্ল্যানিং দরকার। আমি এমন ইঞ্জিনিয়ার তৈরি করব না যেটা আমি রোজগার দিতে না পারি। প্রথমত, ইঞ্জিনিয়ারিং এর কস্ট বিএ হওয়া গ্রাজুয়েটের কস্টের থেকে বহুগুণ বেশি। এইটা প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা, যেখানে ইঞ্জিনিয়ার বা গ্রাজুয়েট হতে গেলে সবচেয়ে দামি কলেজেও 60,000 টাকা। সুতরাং এতখানি আমি বিনিয়োগ করছি, তারপরে সরকারি লগ্নি, এইগুলো যদি জুড়ি, আমাদের একটা ন্যাশনাল লস হচ্ছে। এই লসটা কে বইবে? সাধারণ মানুষ, ট্যাক্স পেয়ার বইছে। সুতরাং আমাদের এত ইঞ্জিনিয়ার তৈরি করাটাই ভুল। যখন 1000টার থেকে ডবলের বেশি 3,288 এআইসিটি ইঞ্জিনিয়ারিং কলেজেস আছে, মেধাবী ছাত্র সব দেশ ত্যাগ করছে, তারা সব বিদেশ চলে যাচ্ছে, আর যারা রয়ে যাচ্ছে তারা যে কোনো প্রকারে এইখানে না পারলে আইএস পরীক্ষা দিচ্ছে। তো আইএস পরীক্ষা মানে, যদি আমি আইএস হয়েও যাই, সেটা কি দেশের পক্ষে ভালো? যখন আমি এত টাকা খরচ করে একটা ইঞ্জিনিয়ার তৈরি করেছি, তাকে ঠিকমতো প্রয়োগ করা না করতে পারাটা দেশের লজ্জা। এবং এইখানে আমি বলবো ম্যান পাওয়ার প্ল্যানিং এর লজ্জা। আমার দেশে, আমার রাজ্যে 15টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, একটা তথ্য। আর আমার রাজ্যে 2 বছরে 6 লক্ষ প্রযুক্তি বিদ্যা সম্পূর্ণ 6 লক্ষ লোকের চাকরি থাকবে না, সেটা আরেকটা তথ্য। এই দুটো তথ্যই কিন্তু সত্যি। বেশ, সুমনবাবু আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সাথে এই মুহূর্তে বৈশানদ চট্টোপাধ্যায় রয়েছেন। বৈশানদ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, বরিষ্ঠ নেতা। বৈশানদদা, আজ গোটা বাংলা দেখছে রিপাবলিক বাংলা, এবং বাংলা জানতে চাইছে যে চাকরিটা কোথায়। আমরা সুমনবাবুর থেকে জানলাম কি কি ইকোনমিক এবং ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে কি উন্নতি করা যায়, কিন্তু সরকারের ভূমিকাটা কোথায়? অনেকে বলছে পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে, অনেকে বলছে 2 টাকার চালটা দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু চাকরিটা কোথায়, শিল্পটা কোথায়? দেখুন, একটা কথা আপনাকে বলি যে এই বেকারত্বর যে সমস্যা,
এটা স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে আজ পর্যন্ত রয়েছে। ভারতবর্ষে 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় এলো, তখন নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দেবেন। তাহলে আজকে 2021 সালে আমরা যারা এখানে আলোচনা করছি, নিশ্চিতভাবে ভারতবর্ষের 14 কোটি বেকার যুবকের চাকরি হয়েছে। তার সারা ভারতবর্ষে যদি 14 কোটি বেকার যুবকের চাকরি হয়ে থাকে, তাহলে বাংলায় কত বেকার যুবকের চাকরি হয়েছে, এটা দয়া করে কেন্দ্রীয় সরকারের সমর্থক যারা, তাদেরকে উত্তর বেশ, কেন্দ্রীয় সরকারের সমর্থক এখানে রয়েছেন, কেয়া ঘোষ রয়েছেন, বৈষ্ণব দা কেয়া ঘোষ এখানে রয়েছেন কেন্দ্রীয় সরকারের সমর্থক। কেয়াদির কাছে আমি স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করছি, কেয়াদি, হ্যাঁ বলুন বৈষ্ণব দা, আপনি বলুন, তারপরে কেয়াদির কাছে যাচ্ছি। আমার বলাটা আমরা বলছি, আমি বলছি যে আমাদের এই রাজ্যে 40% বেকার সমস্যার সমাধান আমরা করেছি। এই প্যান্ডামিক পজিশনে দাঁড়িয়েও আমরা করেছি, কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ বেকার সংখ্যা গত 45 বছরে নরেন্দ্র মোদী সরকারের আমলে হয়েছে। এটা বিভিন্ন রিপোর্ট এবং তথ্য সমস্ত মানুষ দেখেছে। সুতরাং যারা সারা দেশকে পরিচালনা করছে, দেশের বিভিন্ন রাজ্যের অঙ্গরাজ্যের পরিচালনা করছে, কেন্দ্রীয় সরকারের রাজস্ব এবং কেন্দ্রীয় সরকারের যে পরিধি আছে, এত কিছু থাকার পরেও দেশের বেকার যুবকের চাকরি তাদেরকে দেওয়া যায়নি কেন? এটা কেন্দ্রীয় সরকারকে বলতে হবে। রাজ্য সরকার তার সাধ্যমতো চেষ্টা করেছে এবং সাধ্যমতো সেটা করবার চেষ্টা করেছে, এবং এই কথা আমি মনে করি। বেশ বেশ, আমাদের সাথে এই মুহূর্তে যেমনটা বলছিলাম কেয়া ঘোষও রয়েছেন এবং শতরূপ ঘোষ রয়েছেন। কেয়া ঘোষের কাছে প্রথমে যাব, কেন্দ্রীয় সরকারের সমর্থক আপনি, এবং বৈষ্ণব দা যেরকম বললো রাজ্য সরকার সাধ্য মতন চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকার কি করছে? দায়টা তো শুধুমাত্র রাজ্য কেন্দ্রের না, দায়টা তো বাঙালি হিসাবে বাঙালির চাকরি দেওয়ার। আপনারও বাড়িতে তো ছেলে মেয়ে রয়েছে কেয়াদি, তারাও যদি বাইরে চলে যায় খারাপটা লাগবে তো আমাদেরই। ঠিক, একেবারেই সত্যি খারাপ লাগবে, কিন্তু সেই খারাপ লাগার জায়গাটাতেই চলে এসেছি আমরা ময়ূক। আসলে এই অবস্থায় আমার মনে হয় বৈষ্ণবদা আপনার যে প্রতিবেদনটা দেখিয়েছিলেন, এটা সম্ভবত উনি দেখেননি বা খেয়াল করেননি। যদি দেখতেন, উনি জানতেন কথায় কথায় কেন্দ্রীয় সরকারকে তোপ দাগার আগে উনি জানতেন যে যেখানে দেশের বেকারত্বের হার 9.1%, সেখানে রাজ্যের বেকারত্বের হার প্রায় 22%, একটু বেশি বড়। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 6 জনের জন্য 6 জন ডোম, আমি কোনো কাজকেই খাটো করে দেখছি না, কিন্তু ডোমের চাকরির জন্য 6 জনের জন্য 8,000 যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, এটাতেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চাকরির যে করুণ অবস্থা, জরাজীর্ণ কঙ্কালসার অবস্থা, সেটাই কিন্তু প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, যে রাজ্যে ময়ূক আমরা দেখি যে কনস্টেবল যারা নিয়োগের পেয়ে তারা ডেট অফ জয়নিং পায়নি, তারা রাস্তায় দাঁড়িয়েছিলেন, তাদের লাঠিপেটা করা হচ্ছে। রাতের অন্ধকারে আমাদের এখানে প্যারা টিচারদের মেরে তুলে দেওয়া হয়। এই রাজ্যে চাকরির এমন বেহাল দশা যে টিচার, যারা শিক্ষক, যারা গুরু, তাদের পর্যন্ত মারধর করে তাদের তুলে দিতে হয়। এই রাজ্যে শুধুমাত্র একটাই তো শিল্প রয়েছে, চাকরি থাকবে কোথা থেকে? শুধুমাত্র চপ শিল্প, এবং গ্রামে গ্রামে যে এখানে জায়গায় বোমা শিল্প দেখছি। প্রতি 1 দিন 2 দিন 3 দিন অন্তর অন্তর বোমা বিস্ফোরণ হচ্ছে। কোথা থেকে আসছে এত বোমা? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি চাকরির সমস্যা সমাধান করে দিয়েছেন। কিভাবে? সিভিক, আমরা তো দেখছি যেরকম ভুয়ো আইএস, ভুয়ো আইপিএস, এবার দেখবো কি আমরা এই সিভিক ভলেন্টিয়ার্সদের মতন সিভিক আইএস, সিভিক টিচার এইভাবে দেখবো? মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির ক্ষেত্রে কোনো দিশা দেখাবেন কি করে? রাজ্যে শিল্প দরকার, শিল্প এলেই চাকরি হবে। কটা শিল্প এসছে গত 1 দশকে? 3টে টার্ম উনি তৃতীয় টার্মে এসেছেন, কোনো শিল্প আসেনি, একটা উল্লেখ করার মতন শিল্প আসেনি। সেখানে বৈষ্ণব বাবু কটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প এসছে কেয়াদি, কটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প এসছে? এইটাও তো এত 18 জন সাংসদ আছেন, পূর্ণমন্ত্রী নেই, প্রতিমন্ত্রী আছেন, বিধায়ক আছেন, এত নেতা রাজ্যে আসছেন বিজেপির, কেন্দ্রীয় সরকারেরও তো প্রকল্প আসেনি এখনো। কেন্দ্রীয় সরকারের প্রকল্প তারা চেয়েছেন, তারা সদিচ্ছা দেখিয়েছেন যে আমরা এই কারখানাটা করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন ময়ূক, আমি উল্টো একটা প্রশ্ন করব, মমতা বন্দ্যোপাধ্যায় তো বহু কারখানার অভিমুখ দেখিয়েছিলেন বাজেট যখন পেশ করেছিলেন, সেগুলো কটা বাস্তবায়িত করেছেন তিনি? নাকি শুধুমাত্র ভোটের আগে ভোট টানার জন্য তিনি বিভিন্ন রকম মনোমুগ্ধকর তিনি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন? বেশ, কেয়াদি আমাদের সাথে এই মুহূর্তে আপনার কাছে আসছে। কেয়াদি আমাদের সাথে এই মুহূর্তে শতরূপ ঘোষও রয়েছেন। শতরূপ, খুব স্পষ্ট প্রশ্ন,
এই যে ছেলেমেয়েগুলো যারা চাকরির জন্য প্রতিদিন পড়াশোনাটা করে এবং একটা সময় তারা এক্সপেক্ট করে যে তারা চাকরিটা পাবে, তা সে যে কোনো সরকারি অফিসে তারা সকালবেলা 10টা 5টা ডিউটি হোক বা অন্য যে কোনো চাকরি হোক, তারা চাকরিটা পাবে। তাদের ভবিষ্যৎটা এই যে কালকে সোমবার আবার তাদেরকে হয়তো আদালতের কোনো লিস্টিং দেখতে হবে, আবার তাদেরকে হয়তো কোনো দাদা বলে দিয়েছে রানী রাসমণি রোডের সামনে ধর্নাটা দিতে হবে, বা শিক্ষা দপ্তরের সামনে ধর্নাটা দিতে হবে, বা ভবানী ভবনের সামনে ধর্নাটা দিতে হবে, বা নবান্নর সামনে কোনো অভিযান করতে হবে। শতরূপ এইটার জন্য তো পড়াশোনা করেনি যে কেউ। গাড়ি ঘোড়া চড়বে সে জন, কোথায় গাড়ি ঘোড়া চড়ছে শতরূপ? দেখো ময়ূক, আমি সবার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের মতো এরকম একটা তৃতীয় বিশ্বের দেশে এই ডোমের চাকরি ইত্যাদি শব্দগুলোর সঙ্গে কিছু স্টিগমা বহু বছর ধরে অ্যাসোসিয়েট করে রাখা হয়েছে, কিন্তু এই স্টিগমার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কোনো মতেই। আমি সবার আগে জিনিসটা স্পষ্ট করতে চাই যে কোনো মতেই ডোমের চাকরি কোনো খারাপ কাজ নয় বা কোনো অসম্মানের কাজ নয়, যে কাজ করার জন্য কাউকে লজ্জিত হওয়ার দরকার আছে। মানে তোয়ালে মুড়িয়ে ঘুষ খাওয়ার থেকে, বা আমফানের সময় ত্রিপল চুরি করার থেকে, চালের বস্তা চুরি করার থেকে, কি চিটফান্ডে পয়সা কামানোর থেকে ডোমের চাকরি করা অনেক সম্মানের। কিন্তু এখানে প্রশ্নটা যেটা ন্যাচারালি যেটা তুমি বলছো বা আমরা সবাই যেটা ফিল করছি, সেটা হচ্ছে যে একজন মানুষ তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন। এক্ষেত্রে যে চাকরিটা আছে তার জন্য যে প্রয়োজনীয় যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এবং যারা এই চাকরিটা করার জন্য অ্যাপ্লাই করেছেন যে মানুষগুলো, তাদের যা শিক্ষাগত যোগ্যতা, দুটোর মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। চাওয়া হয়েছে একটা যোগ্যতা, তার চেয়ে অনেক বেশি কোয়ালিফাইড কিছু ছেলেমেয়ে তারা হচ্ছে বাধ্য হয়ে এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন। ময়ূক, এতে আমার না, দেখো প্রথম কথা হচ্ছে কেয়াদি বা বৈশানরদা দুজনেই যা বলেছেন, ওনারা দুজনেই সব ভুল বলেছেন এমন নয়। আমি কিন্তু আন্তরিকভাবে ওনাদের দুজনেরই কিছু কিছু কথার সাথে একমত। যখন মানে পশ্চিমবাংলায় চাকরি নেই, এসএসসি পরীক্ষা হয় না, ফেক রিক্রুটমেন্ট স্ক্যাম হয়, এই কথাটা 10 বছর ধরে বলে বা এটা বাস্তব বলেই বলা হয়েছে, বলে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি যে এখন পশ্চিমবাংলায় চাকরি নেই শুনলেই মনে হয় যে রাজ্য সরকার চাকরি দিতে পারছে না। রাজ্য সরকার 100 বার চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদেরকে এটা প্রতি মুহূর্তে মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গও ভারতবর্ষের একটা অঙ্গ, ভারতবর্ষের মধ্যে আছে। সুতরাং পশ্চিমবঙ্গের একজন মানে পাশ করা ছেলে বা মেয়ে, সে ভারতেরও নাগরিক, তার প্রতি যেমন দায়বদ্ধতা পশ্চিমবঙ্গ সরকারের আছে, তেমন ভারত সরকারেরও রয়েছে। কোনো জায়গায় দুটো সরকারই এদেরকে ফেল করেছে। এবার আমার কাছে সবচেয়ে আশঙ্কার জায়গাটা কী জানো তো ময়ূক? দেখো তুমি আমি মোটামুটি সমবয়সী, আমরাও কয়েকদিন আগেই এই বয়সটা পার করে এসেছি, এই যে চাকরি প্রার্থী ছেলে মেয়েগুলোর যে বয়সটা। দেখো আমার যেটা সবচেয়ে বেশি প্রবলেম্যাটিক মনে হচ্ছে এই জায়গাটায়, একজন ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে বা মেয়ে যখন, বা একজন পিএইচডি করা ছেলে বা মেয়ে, এমফিল করা ছেলে বা মেয়ে যখন একটা উচ্চ মাধ্যমিক পাশের যোগ্যতার চাকরির জন্য অ্যাপ্লাই করে, এর দুটো বার্তা যায়। এক হচ্ছে তার কাছে এই মুহূর্তে তার যোগ্যতা অনুযায়ী চাকরি নেই, তার কাছে সেই অপশান নেই অ্যাভেলেবেল। তার চেয়েও সাংঘাতিক বাস্তবতা যেটা, সেটা হলো এই, কোনো একটা জায়গাতে এই ছেলেটি বা এই মেয়েটি হি অর শি হ্যাজ গিভেন আপ। ও জানে যে অদূর ভবিষ্যতেও আমি আমার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবো না, তাই আপাতত যদি ক্লাস 12 যোগ্যতার কি গ্র্যাজুয়েশন যোগ্যতারও একটা চাকরি থাকে, আমাকে সেটাই পাওয়ার জন্য ছুটতে হবে, কারণ এরপর হয়তো আমি এটাও পাবো না। নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার আশাটাই ছেড়ে দিচ্ছে যুব সমাজ। এটা কিন্তু আমাদের কাছে এমন একটা কনসার্ন, যে কনসার্নটা রাজনৈতিক তর্কাতর্কির ঊর্ধ্বে উঠে আমাদের সবার একটা জায়গায় ফিল করা উচিত। এবং আমি তার সাথে আমি শেষ একটা কথা বলছি, কেয়াদি যে স্ট্যাটিস্টিক্সটা দিল না, যে ভারতবর্ষে 9% আনএমপ্লয়মেন্ট, পশ্চিমবাংলায় 22%, দেখো সত্যি কথা বলতে না, এই সমস্ত স্ট্যাটিস্টিক্সকে আমি খুব একটা গুরুত্ব আজকাল দিতে ইচ্ছে করে না। আমি নিজেও অর্থনীতির ছাত্র, আমি মোটামুটি ভালো দূর পর্যন্ত ভালো নম্বর পেয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি। ব্যাপারটা হচ্ছে আমরা জানি, দেখো প্রথম কথা হচ্ছে ভারতবর্ষ মাঝখানে একটা সময় ভারতবর্ষের যে আনএমপ্লয়মেন্ট রেট ছিল তার স্বাধীনতার পর থেকে হায়েস্ট ছিল। আমি তার মধ্যেও যাচ্ছি না, মুশকিলটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বলতে আমরা কী বোঝাচ্ছি বলো তো ময়ূক? আগে আমরা ভাবতাম বোধহয় দুটো দিক আছে, আনএমপ্লয়মেন্ট আর এমপ্লয়মেন্ট। যেটা আমরা ভুলে যাই, যেটাকে নিয়ে ইনফ্যাক্ট তুমি আজকে আলোচনাটা করতে বসেছো, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট এবং এমপ্লয়মেন্ট ছাড়াও আর একটা জিনিস থাকে, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। মানে যখন একজন মানুষ হয়তো চাকরি করছে বা কোনো একটা কাজের সঙ্গে যুক্ত আছে, কিন্তু তার যে কাজ করার যোগ্যতা, তার যোগ্যতার থেকে অনেক কম মূল্যের একটা কাজ সে করছে। এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে একটা ছেলে বা একটা মেয়ে যে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, যে মাস্টার ডিগ্রি করেছে, যে পিএইচডি করেছে, সে বাধ্য হচ্ছে এমন একটা চাকরির জন্য যেতে যেটা কিনা তার যোগ্যতার চেয়ে অনেক কম। এবং এই ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কিন্তু গোটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা রূঢ় বাস্তব। আমি জাস্ট তোমার থেকে 10 সেকেন্ড সময় নেব। ধরো যে কেয়াদিন 9%-এর ফিগারটা বললো না, 9% আনএমপ্লয়মেন্ট বলতে তোমার কী মনে হবে? ভারতবর্ষের বাকি 91 জন ছেলে মেয়ে চাকরি করছে বা কাজের সাথে যুক্ত, উপার্জন করছে। মুশকিল হচ্ছে এই 91 জন ছেলে মেয়ের মধ্যেও একটা বিরাট অংশ নিজের যোগ্যতার চেয়ে অনেক কম উপার্জন করছে। কেননা ভারতবর্ষের স্থায়ী চাকরি উঠেই যাচ্ছে দিনের মানে কার্যত। কন্ট্রাকচুয়াল চাকরি,
পুরনের চাকরি, তুমি আজকে কাজ করে বাড়ি ফিরেছো, কাল সকালবেলা গিয়ে শুনবে তোমার আর কাজ নেই। পশ্চিমবাংলার ক্ষেত্রে এই জিনিস হচ্ছে যে যাদেরকে রাজ্য সরকার কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করছে তাদেরকে দিয়ে মুচলেখা লিখিয়ে নেওয়া হচ্ছে যে সারা জীবনে কোনো দিন চাকরিটা এমনকি পার্মানেন্ট করার দাবিটুকু করতে পারবে না। তার মানে তুমি বুঝতে পারছো ময়ূক, একটা কর্মরত ছেলে বা মেয়ে সে আগামী 20 বছর কি 25 বছর তার কর্মজীবনের সে প্রভিডেন্ট ফান্ডের জন্য, তার প্রমোশনের জন্য, গ্র্যাচুইটির জন্য লড়াই করবে না, খালি দাদাদের পায়ে ধরবে যে দাদা আমার চাকরিটাকে একটু পার্মানেন্টটুকু করে দিন। আগামী 20-25 বছর জীবনের এইভাবে যাবে। ভারতীয় রেল, ধরো ভারতীয় রেল একটা সময় পৃথিবীর সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করতো যে সংস্থা, সেই সংস্থাটির নাম ভারতীয় রেল। সেই ভারতীয় রেলে আজকে কার্যত সরকারি চাকরি উঠেই গেছে। আইআরসিটিসি একটা প্রাইভেট কোম্পানিকে আউটসোর্স করে গোটা ভারতীয় রেল চলছে কন্ট্রাকচুয়াল চাকরির ভিত্তিতে। সুতরাং এই যে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, যে মানুষ নিজের যোগ্যতার চেয়ে অনেক কম একটা স্তরে চাকরি করছে, এই বাস্তবতাটাকে আমরা যদি অ্যাকসেপ্ট করি তাহলে এই 9%, 22% এসব তথ্যের কোনো মূল্যই নেই। তথ্যের কোনো মূল্য নেই, তথ্যের কোনো মূল্য নেই কি আছে সেই জায়গায় দাঁড়িয়েই। কিন্তু শতরূপ তুমি যে কথাটা বললে ঠিক এই জায়গাতেই রিপাবলিক বাংলা আজকের এই অনুষ্ঠানটা করছে। আজকে হয়তো তর্ক বিতর্ক কম হবে, আজকে হয়তো লড়াই ঝগড়া টক্কর কম হবে, কিন্তু আজকে এই যারা বসে আছেন মুখপাত্ররা, প্রত্যেকটি দলের মুখপাত্র যারা বসে আছেন তাদেরকে একটা উত্তর দিতে হবে। আমরা দেখতে পাই অন্য রাজ্যে যখন একটা এমপি সে বিজেপির হতে পারেন, সে কংগ্রেসের হতে পারেন, বা সে বাম এমপিও হতে পারেন, সংসদ ভবনের বাইরে এরকম দৃশ্য দেখা গেছে, কেরালায় দেখা গেছে, গুজরাটে দেখা গেছে, রাজস্থানে দেখা গেছে, মহারাষ্ট্রে দেখা গেছে, যেখানে সমস্ত দলের সাংসদ যারা আছেন তারা এক কাট্টা হয়ে সেই রাজ্যের জন্য শিল্প ছিনিয়ে নিয়ে আনার যে এজেন্ডা সেইটা করেছেন। আমাদের রাজ্যে কবে হবে? সুমনবাবু, কোথাও গিয়ে কি আমাদের রাজ্যের এই মানসিকতাটাও আছে, আমাদের মেন্টালিটিতে আছে? মানে আমরা দেখেছি সিঙ্গুর নিয়ে কিভাবে ব্যাপক এক আন্দোলন হলো, এবং সত্যি তো টাটা চলে গেল, এবং এত বছর পরে পার্থবাবু ফের বলছেন টাটার সাথে আমার কোনো ঝামেলা নেই, আমাদের কোনো ঝামেলা ছিল না, টাটা ইজ মোস্ট ওয়েলকাম। কিন্তু একবার তো গেল, ব্র্যান্ডিংটা তো একবার নষ্ট হলো। দেখুন, অনেকগুলো প্রশ্ন আসছে। একটা কথা বলিনি যে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলতে যেটা বোঝায় সেটা অ্যাকচুয়ালি আমার যে উৎপাদন করার ক্ষমতা সেটা যখন আমি করছি না তাকেই বলে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। আমি যখন লেজার বেশি করছি দেন লেবার, তখন আমি বলি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। যেরকম সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে মানরেগা, 100 দিনের কাজ দিচ্ছে যেখানে 365 দিনের কাজ আমার পাওয়ার কথা, সেটা যদি না করি তাকে বলে ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট। সেটা সুমনবাবু সেইটা রাজ্যে হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রতিক্রিয়াতেই বলেছেন না হচ্ছে, মানে কর্মসংস্থান আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমার কথাটা শুনে নাও। আরেকটা হচ্ছে আমরা ছোট্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াটা একবার শুনে নিয়ে তারপরে যদি আপনার কাছে আসি, একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়াটা যদি শুনে নিতে পারি। হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা বলিনি। একটা হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট, সেটা হচ্ছে যখন যতগুলো লোককে আমার সাইফন করে নিয়ে যেতে হবে শহরতলিতে, ততখানি খাদ্য নেই। আমি বলতে পারি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট এখন ভারতবর্ষের প্রশ্ন ওঠে না, কিন্তু যে প্রশ্নটা উঠছে সেটাকে বলে ম্যানেজমেন্ট টার্মে কম্পিটেন্সি ম্যাপিং, মানে ঠিক লোক ঠিক জায়গা আছে কিনা। যদি আমরা একটা ইঞ্জিনিয়ারকে সাবান বেচায় রেখেছি, বা আইএস এর পদে রাখি, বা জজুরাতিতে রাখি, বা আমরা পলিটিশিয়ান বানাই, সেইগুলোকে বলে লস ইন কম্পিটেন্সি ম্যাপিং। তার কম্পিটেন্সি হচ্ছে ব্রিজ তৈরি করা, সিভিল ইঞ্জিনিয়ার হওয়া, কিন্তু আমরা সেই লসটা করছি। অর্থাৎ যার যেটা স্কিল সে সেই রকম ভাবে চাকরি পাচ্ছে না। আমি একবার একটা আমাদের টুইস্ট বাইট যেটা আছে সুমনবাবু, জাস্ট আমাদের যে টুইস্ট প্রতিক্রিয়া যেটা আছে সেটা শুনে আপনার কাছে আসছি, একবার দেখে নেব। ওদের বলুন রঘুনাথপুরে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক ক্লাস্টার হচ্ছে, এখানে কোনো কাজের অভাব হবে না, মাটির সৃষ্টি হচ্ছে, কোনো কাজের অভাব হবে না, না খেতে পেয়ে কেউ মারা যাবে না। পশ্চিমবঙ্গে তো প্র্যাকটিক্যালি চাকরি নেই। পশ্চিমবঙ্গে মাননীয়া কোনো চাকরি দিতে পারেননি, 2 কোটি প্রায় বেকার, এবং মাননীয়া দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে 3টে জুট মিল বন্ধ হয়েছে, 15,000 বেকার হয়েছে। সুমনবাবু, আপনার কাছে আমি আসবো, কিন্তু তার আগে রাজু ঘোষ অনেকক্ষণ ধরে হাত তুলে আছেন। রাজুবাবু বলুন, আপনি কি কোনো চাকরির সন্ধান পেলেন? না বাংলার ছেলেমেয়েগুলো যারা আবার হয়তো ওয়ার্ক ফ্রম হোম সেরে মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোরে যাবে, তাদেরকে আটকানোর চেষ্টা করছেন? আচ্ছা,
আচ্ছা ময়ূকদা, আমি একটা কথা আপনাদের বলতে চাই, যারা প্যানালিস্ট এখানে বসে রয়েছেন, বিশেষজ্ঞ বা যারা বিভিন্ন দলের সবাই বসে রয়েছেন, সবাইকে বলতে চাই, কর্মসংস্থানের ক্ষেত্রে কি চাকরি বেশি প্রয়োজন না তার রোজগার বেশি প্রয়োজন? এখানে দেখতে হবে যে কথাগুলো আপনারা বলার চেষ্টা করছেন, যে কোনো একটা সরকারি চাকরি যখন কোনো কিছু না, আমি আসলে বুঝতে পারলাম না। আমি শতরূপ ঘোষকে বলবো, শতরূপ রাজু যে কথাটা বলছে সেইটাই তুমি সেটার প্রত্যুত্তরে তুমি যদি কিছু বলো। না, কর্মসংস্থানের প্রশ্নে যেটা ঠিক করে মানে যেটা প্রশ্নটা করেছেন খুবই মানে সঠিক একটা জায়গা ধরেছেন। কর্মসংস্থান মানে শুধুমাত্র চাকরি নয়। তারপরে সবাই আমি কারণ এতে ডিস্টার্ব করি। হ্যাঁ একদম তুমি বলো। হ্যাঁ, আমি বলছি কর্মসংস্থান মানে শুধুমাত্র চাকরি নয়। এখানে যদি আপনারা পশ্চিমবঙ্গের এমএসএমই রেজিস্ট্রেশন দেখেন, তাহলে বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তার থেকে এমএসএমই রেজিস্ট্রেশনে কিন্তু পশ্চিমবঙ্গে অনেক ছোট ছোট ইন্ডাস্ট্রি গড়ে উঠছে প্রচুর পরিমাণে। বছরে লাখেরও বেশি এমএসএমই রেজিস্ট্রেশন হচ্ছে প্রত্যেক বছরে নতুন। অর্থাৎ কর্মসংস্থান যে শুধু চাকরির ক্ষেত্রেই সমাধান হয় এমন নয়। আর কেয়া ম্যাডাম যেটা বলতে চাইছেন যে পশ্চিমবাংলায় 22% চাকরিতে পিছিয়ে আর সারা ভারত 19% এগিয়ে। সেসব তো বুঝলাম, কিন্তু টাটার ক্ষেত্রে কি হলো? রাজু ঘোষ, টাটার ক্ষেত্রে কি হলো? টাটা যেদিন বাংলা থেকে চলে গেছিল সেই দিন রাত্রে অনেকের ঘুম হয়নি। টাটা যেদিন চলে গেছিল সেই দিন অনেকের রাত্রে ঘুম হয়নি। আবার টাটা চলে যাওয়াতে অনেকে উদযাপন করেছিল। টাটাকে রাজু ঘোষ খুব স্পষ্ট করে একটা কথার উত্তর দিতে হবে। টাটা পশ্চিমবঙ্গে এত বছর পরে ওয়েলকাম হলো, কিন্তু আমাদের ন্যানোর ইন্ডাস্ট্রি বা সিঙ্গুরের ওই ইন্ডাস্ট্রিয়াল হাবটা হলো না। এতে কার ক্ষতি হলো? বাঙালির ক্ষতি হলো তো। তৃণমূলের ক্ষতি, বিজেপির ক্ষতি, কংগ্রেসের ক্ষতি, বিভিন্ন পার্টির ক্ষতি না, বাঙালি ছেলেমেয়েগুলোর ক্ষতি হলো তো। দাঁড়ান তার আগে বন্ধ হয়ে গেছে বৈশানবদা কার ক্ষতি হলো? আজকে বাংলার মানুষ জবাব চাইছে। বৈশানবদা টাটার ফ্যাক্টরিটা না করতে দিয়ে কার ক্ষতি করলেন? কেন্দ্র সরকার। আজ থেকে জমিতে যদি উর্বর জমি দখল করে আপনি উর্বর জমি দখল করবেন, এটা এগ্রিকালচারাল বেসড কান্ট্রি। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিদেশ গেছিলেন এতবার, জমিতে ইন্ডাস্ট্রি হয়নি। পশ্চিমবঙ্গ কর্মসংস্থানে এগিয়ে আছে সেটা কেন্দ্র সরকারের। মমতা ব্যানার্জি কয়টা শিল্প এনেছে, তার লন্ডন দপ্তর স্বীকার করেছে পশ্চিমবঙ্গ কর্মসংস্থানে এগিয়ে। বেশ কর্মসংস্থানে এগিয়ে। রাজু ঘোষ, বৈশানব চ্যাটার্জি, কেয়া ঘোষ, আমি শতরূপ তোমার কাছে 1 মিনিট সময়। শতরূপ, তুমি বলো যে কর্মসংস্থানে পশ্চিমবঙ্গ এগিয়ে কিন্তু টাটা চলে যাওয়াতে কার ক্ষতি হলো? দেখো ময়ূক, আমি দুটো কথা বলি। প্রথম কথা, উনি যেটা বললেন কথাটা ঠিকই, যে কর্মসংস্থান মানেই চাকরি নয়, চাকরি ছাড়াও আরও বিভিন্ন কর্মসংস্থান হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ধরো আজকে যে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমরা আলোচনা করছি, যদি সত্যি এদের কাছে চাকরির বাইরেও নিজেদের যোগ্যতা অনুযায়ী অন্য কর্মসংস্থানের পথ থাকতো, সেক্ষেত্রে তারা নিশ্চয়ই তাদের শিক্ষাগত যোগ্যতার থেকে অনেক নিচের যোগ্যতার একটা চাকরির জন্য অ্যাপ্লাই করতেন না। সুতরাং আমার মনে হয় এই আলোচনায় এই প্রশ্নটা একটু অবান্তর। দ্বিতীয় কথা হচ্ছে, টাটা চলে যাওয়াতে কার ক্ষতি হলেও জানি না, কিন্তু কার লাভ হয়েছে আমরা সবাই দেখেছি। কাদের লাভ হয়েছে এবং কারা টাটাকে তাড়িয়ে পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে নিজেদের আগামী 14 পুরুষের পায়ের ওপর পা তুলে বসে খাওয়ার ব্যবস্থা করে নিতে পেরেছেন আমরা দেখেছি। এর বিচার ইতিহাস করবেন। আর তুমি আরেকটা যেটা প্রশ্ন করলে তখন ময়ূক, যে কেন এটা ঠিক আমাদের রাজ্যে এটা হওয়া উচিত, সব দল একসঙ্গে যাবে কেন্দ্রের সরকারি সংস্থাকে রাজ্যে আনার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের রাজ্যে কি দেখেছি, গত কয়েক বছরের কথা তোমায় বলছি, ইউনাইটেড ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংক, এই দুটো ব্যাংকের হেডকোয়ার্টার ছিল কলকাতায়, পশ্চিমবাংলায়। ব্যাংকগুলো মার্জ হয়ে যাওয়ার ফলে দুটো ন্যাশনালাইজড ব্যাংকের হেডকোয়ার্টার কলকাতা থেকে চলে গেল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, লাস্ট একটা তথ্য দিই তোমাদেরকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রেজিস্টার্ড অফিস ছিল বাংলায়, যেটা এখন চলে গেল মুম্বাইতে। একটার পর একটা কেন্দ্রীয় সরকারি ব্যাংক এখান থেকে, অর্থাৎ বাঙালি দলগুলোই বাঙালিদের জন্য কাটছে না, বাঙালিরাই বাঙালিদের জন্য কাটছে না। বৈশানব চট্টোপাধ্যায়, আপনার কাছে 1 মিনিট সময় আছে। শতরূপ ঘোষ স্ট্রেট অভিযোগ করছে যে বহু লোকের লাভ হয়েছে টাটা চলে যাওয়াতে। অনেক 14 পুরুষ তারা পায়ের ওপর পা তুলে বসে খেতে পাচ্ছে তার জন্য। আপনার সময় শুরু এখন, বলুন। শতরূপরা শূন্যতে নেমে গেছে, তো ওরা অনেক কিছু বলবে, কিন্তু আপনাকে আমি জানিয়ে দিই, জিরো সিট পেয়ে এত কথা বলা মানায় না।
আমরা আপনাদের বলে দিচ্ছি যে পশ্চিমবাংলায় 40% রিডাকশন হয়েছে আনএমপ্লয়মেন্টে। আমরা 19,000 আইটি প্রফেশনালস 2010-11 থেকে আজ পর্যন্ত 2.10 লাখ আইটি প্রফেসর থেকে শুরু করে আমাদের এখানে 2020-21 32.65 crore person days guaranteed under মেঘনা বাই 31 ডিসেম্বর 2020। আপনাকে আমরা বলছি যে রঘুনাথপুরে ইনভেস্টমেন্ট এসছে, সেখানকার 72,000 কোটি টাকা রঘুনাথপুরে এসছে। সিলিকন ভ্যালি প্রজেক্ট সেকেন্ড প্রজেক্ট এখানে অ্যাডিশনালি আসছে। আর বিজেপি যে বলছেন 45 বছরে হাইয়েস্ট আনএমপ্লয়মেন্ট করে ওনারা বলছেন ওনারা নাকি এখানকার এমপ্লয়মেন্ট তৈরি করেছেন দেশে। বৈষ্ণবদা আমি 30 সেকেন্ড শতরূপকে দেবো। 30 সেকেন্ডে এই উত্তরটা দিক, তারপরে কেয়াদির কাছে যাবো কেয়াদির উত্তরের জন্য। শতরূপ, তোমাকে 30 সেকেন্ড দেওয়া হলো। না, বৈশাখ একটা তথ্য দিলেন, সেটা হচ্ছে যে দেখো, প্রথম কথা বৈশাখ যেটা বললো আমাদের এমএলএর সংখ্যা শূন্য ঠিকই, আবার আমাদের পার্টিতে সারদা নারদায় পয়সা খেয়ে জেলে যাওয়া নেতার সংখ্যাও শূন্য। যাই হোক, সেই শূন্য নিয়ে আমরা পরে আলোচনা করবো। শূন্যতার মধ্যে যে কত ঢেউ আছে সেদিন তোমায় বোঝাবো। কিন্তু আজকে তোমায় বলি বৈশাখদা, সেটা হচ্ছে যে এই যে আইটি প্রফেশনালের সংখ্যা বলে না পশ্চিমবাংলায় বেড়েছে। আচ্ছা, এই আইটি প্রফেশনালগুলো কোন আইটি কোম্পানিতে এখন চাকরি করতে যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবাংলায় তৈরি হওয়া আইটি কোম্পানিতে, নাকি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে, জ্যোতি বসুর আমলে পশ্চিমবাংলায় তৈরি হয় আইটি কোম্পানিতে? একটা আইটি কোম্পানির নাম কেউ বলুক, চ্যালেঞ্জ করছি এখানে, একটা আইটি কোম্পানির নাম কেউ বলুক। চ্যালেঞ্জ করছে শতরূপ ঘোষ হওয়ার পরে, শতরূপ ঘোষ চ্যালেঞ্জ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটা আইটি পার্ক হয়নি। একটা কোম্পানির নাম বলুক মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে আইটি কোম্পানি সময় 1 মিনিট। বাঙালিরা চাকরি চায়, বাংলার ছেলেমেয়েগুলো চাকরি চায়, বিজেপি তার জন্য কি করছে বাংলায়? কেয়া ঘোষ 1 মিনিট সময় বলুন। জনতা পার্টি আমরা কথা দিয়েছিলাম যে আমরা ক্ষমতায় এলে অবশ্যই যদি মানুষকে সেবা করার সুযোগ আমরা এবারে অন্তত পেতাম, অবশ্যই চাকরির যে হাল হকিকত নিশ্চয়ই পাল্টে যেত। আপনারা অনেক চাকরির কথা বলছেন, ওই তৃণমূলে যিনি আরেকজন রয়েছেন তিনি বললেন যে চাকরি বনাম কর্মসংস্থান। সত্যি কথা, কর্মসংস্থানও কিন্তু একটা ব্যাপার, কিন্তু সেখানে এমএসএমই যে কথা বললেন, এমএসএমইর মাধ্যমেও তো চাকরি হবে, সেই চাকরিগুলো কোথায়? এমএসএমইর মাধ্যমেও চাকরি নেই সরকারি ক্ষেত্রে। 5 লক্ষ পদ, শূন্য পদ, তার মধ্যে গ্রুপ ডি রয়েছে প্রায় 1.5 লক্ষ। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গায় শূন্যপদ, এবং শুধুমাত্র পাইয়ে যাওয়া দেওয়ার রাজনীতি। যারা এখানে কাটমানি দিতে পারবে তারাই রয়েছেন শীর্ষে। পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন না অন্তত 45 লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা রাজ্যের শ্রমিককে যে সরকার রাখতে পারেন এই রাজ্যে, তার থেকে লজ্জার কিছু আছে? গুজরাট বলেন, টেসলা চলে গেছে গুজরাটে, অ্যাপেলের কারখানা চলে গেছে উত্তরপ্রদেশে, স্যামসাং এর কারখানা চলে গেছে উত্তরপ্রদেশে। পশ্চিমবঙ্গে কি এলো? শূন্য। পশ্চিমবঙ্গের কি এলো? পশ্চিমবঙ্গের শূন্য এলো। কেয়া ঘোষ এমনটা দাবি করছেন, পশ্চিমবঙ্গের শূন্য এলো। আমাদের সাথে সুমন বাবু আছেন। সুমন বাবু, 1 মিনিট সময় আপনার কাছে, খুব স্পষ্ট করে বাংলার ছেলেমেয়েগুলোর জন্য আমরা রিপাবলিক বাংলা জানতে চাই যে কবে আমরা একটা রাজারহাটে ফেসবুকের অফিস দেখবো, আমরা কবে অ্যামাজন দেখবো, আমরা কবে টেসলা দেখবো, আমরা কবে দুর্গাপুরে আইটি সেক্টর দেখবো, বা শিলিগুড়িতে আমরা একটা রাবার ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দেখবো? আমাদের কি এগুলো স্বপ্ন থেকে যাবে? বলুন। আমায় 2 মিনিট দিতে হবে। প্রথমে বলি, আমাদের ডিসকাশনটা একটু চটকে গেছে, কারণ উইম্বলডন মিক্সড ফাইনালসে যেরকম হয়, হেরে যাওয়ার পর আমরা জিজ্ঞেস করছি যে আমাদের পার্টনারদের মধ্যে কে বেশি এস নেবে। প্রশ্নটা সেইখানে নয় যে মমতা ঠিক হয়েছে না মোদি ঠিক হয়েছে। প্রশ্নটা এই যে আমাদের যাদের যোগ্যতা আমরা মনে করি যোগ্য, তারা কি সত্যি যোগ্য? আমি উদাহরণস্বরূপ এখন এই বছর বলছি, আমি একটা কোন স্কুলের কথা বলছি যারা এটা ছাপিয়েছে যে 365 জনের মধ্যে 174 জন তারা 90%-এর ওপর নম্বর পেয়েছে। এটা যোগ্যতার কি বিচার হতে পারে? তারা যদি প্রত্যেকটা আইআইটিতে ঢোকে, এবং ঢুকতে বাধ্য, কারণ তারা সব 95, 98, 97 যত ভালো কলেজে পারে তারা ঢুকে যাবে। এরপরে তারা কি সবাই আইআইটি ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতায় ঢুকছে, নাকি সেইখান থেকে বিদেশ পাড়ি করবো বলে, সেইখান থেকে পরীক্ষায় উত্তীর্ণ হবো বলে, আইআইটি ছাপটা পাবো বলে সেইখানে যাচ্ছি? আমাদের ম্যান পাওয়ার প্ল্যানিং, আমাদের শিক্ষা, আমাদের ইন্ডাস্ট্রি যে মন্ত্রীগুলো, তারা কমপ্লিটলি ফেল করেছে। তারা কমপ্লিটলি মেলাতে পারেনি যোগ্যতার সঙ্গে প্রযুক্তি, প্রযুক্তির সঙ্গে শিল্প, শিল্পর সঙ্গে চাহিদা। যে কোনো মানুষ বেঁচে থাকার জন্য উপায় অর্জন করে। আমি যদি কুরিয়ার সার্ভিস করি, সেটাকে চাকরি পাওয়া, তাহলে আমার চাকরি মানে আমি কি করে বেঁচে আছি, তার মানে আমার একটা চাকরি পেয়ে গেলাম না। আমি কি সেই চাকরিটা চেয়েছিলাম?
একটা ইঞ্জিনিয়ার যদি অন্য কোনো চাকরি করে, যেই চাকরি করুক না কেন, সেটা ন্যাশনাল লস। এটা বোঝার সময় হয়েছে আমার। একদম একদম, এটা বোঝার সময় হয়েছে রাজু ঘোষ, এইটাও বোঝার সময় হয়েছে। আপনাকে 30 সেকেন্ড দিচ্ছি এবং তারপরে আমি আবার এক বিশেষ অতিথিকে নিয়ে আসবো। রাজু ঘোষ, স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করছি, বাংলার ছেলেমেয়েগুলো চাকরি কি করে পাবে? দেখুন, প্রথমত যে বেকারত্ব ব্যাপার যেভাবে ক্যালকুলেশন করা হয়, সাধারণত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ধরে সবাই একটা মোটামুটি ক্যালকুলেশন। রাজু ঘোষ, বাংলার ছেলেমেয়ে চাকরি কি করে পাবে? প্রশ্নটা এইটা। দেখা যাচ্ছে রাজু ঘোষ, বাংলার ছেলেমেয়ে চাকরি কি করে পাবে? প্রশ্নটা এইটা। না, সে ঠিক আছে। শতরূপ পাশ থেকে বলছে যে শাসক দলকে পয়সা দিয়ে। এইটা আমি আপনাকে এই উত্তরের ছোট্ট একটা উত্তর বলে দিচ্ছি, তারপর আমি বলছি। দাঁড়ান, কয়েকদিন আগে কেন্দ্র সরকারের শ্রম দপ্তর অফিসিয়ালি ভাবে স্বীকার করে নিয়েছে সারা ভারতের থেকে পশ্চিমবাংলা কর্মক্ষেত্রে এগিয়ে রয়েছে অন্যান্য রাজ্যের তুলনায়। মানে উত্তর পেলাম না। বেশ রাজু ঘোষ, কেয়া ঘোষ, বৈশানর দা, শতরূপ, সুমন বাবু, আপনারা সঙ্গে থাকুন। আমাদের সাথে এই মুহূর্তে এক বিশেষ অতিথি রয়েছেন, আমাদের সাথে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দিলীপ বাবু খুব অল্প সময় আমাদের সাথে থাকবেন, কিন্তু দিলীপ বাবুকে একটা প্রশ্ন করতে চাই। দিলীপ বাবু তো নিজেও সাংসদ, বাংলার মানুষ জিজ্ঞেস করছে, দিলীপ বাবু আপনাদের 18 জন সাংসদ আছে, এতগুলো বিধায়ক আছে, প্রতিমন্ত্রী আছে, আমরা দেখেছি যে কত বড় বড় নেতা নির্বাচনের সময় এসেছে, আপনাদের এত যোগাযোগ, রাষ্ট্রপতির কাছে যান আপনারা রাজ্যপাল, বিভিন্ন জিনিস নিয়ে যান, বাংলার মানুষের জন্য চাকরির জন্য দিলীপ দা কি করা যায়? আপনি বলুন, বাংলার মানুষ এখন চাকরি চায়, তার জন্য বাঙালি হিসাবে আমরা কি করব? গুজরাটে যাব, মহারাষ্ট্রে যাব, মধ্যপ্রদেশে চাকরি করতে যাব, এখানে তো বাঙালির চাকরি নেই, তো এখানে সিন্ডিকেট আর কাটমানি চলবে। শুনুন, বিধায়ক আর সাংসদরা চাকরি দেয় না, রাজ্যপাল বা রাষ্ট্রপতির সঙ্গে ভারতবর্ষের যে কোনো লোক গিয়ে দেখা করতে পারে, তার জন্য কোনো কোয়ালিটি লাগে না বা সেটা কোনো বিশেষ কারণ না। প্রশ্ন হচ্ছে, আপনার কি চাকরি দেওয়ার ইচ্ছা আছে কাউকে? আপনি খালি বড় বড় প্রজেক্ট করছেন। আমি এখানে বসে আছি রাজারহাটে, এখানে ইনফোসিসের সেই বিরাট জায়গা, যেখানে বড় বড় হোর্ডিং লাগিয়ে আর সিলিকন ভ্যালি তৈরি করে, গিয়ে দেখুন সকাল থেকে গরু আর ছাগল চড়ে ওখানে। আজ যেখানে কারখানা হয়ে গেছিল, চাকরি রেডি হয়ে গেছিল, টাটার এলাকায় এখন কাশফুল ফোটে না, তো চাষ হচ্ছে না, তো ওখানে কারখানা হলো। এই যে পলিসি, কিসের জন্য, কার স্বার্থে? এটা ক্ষমতায় আসার জন্য, ক্ষমতা ধরে রাখার জন্য এইটুকু যথেষ্ট কি? মানুষকে চাকরি করতে যাবে, ওনারা বলছেন নাকি প্রচুর চাকরি দিয়েছেন, কর্মসংস্থান করেছেন, তাহলে 80% লোককে 2 টাকা কিলো পোকা চাল খেতে হয় কেন? 3 টাকা কিলো গম খেতে হচ্ছে না রেশনে? এটাও তো উত্তর দিতে হবে। তো আজকে একটা ডোমের চাকরির জন্য ইঞ্জিনিয়ার পোস্ট গ্রাজুয়েট অ্যাপ্লাই করছে কেন হাজার হাজার সংখ্যায়? চাকরি কে পেয়েছে, কোথায় পেয়েছে? এটা কি মূল্যায়ন ঠিকঠাক হচ্ছে কি? তো সেজন্য খালি গায়ের জোরে চিৎকার করে বা পুলিশ দিয়ে মুখ বন্ধ করে। আমাদের এখানে পার্ট টাইম টিচার আছেন স্কুলে প্রায় 6,500 জন, তারা কিছুদিন আন্দোলন করছেন কেন? তাদেরকে 1,500 টাকা মাইনে দেওয়া হতো, তাও কয়েক বছর কাজ করছেন ওনারা। স্কুলের ক্লার্ক থেকে পিয়ন থেকে সব কাজ করছেন, এমনকি কোভিডের সময় তারা কাজ করছেন, মাস্টারমশাইরা স্কুল আসেন না, সেই 1,500 টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে। একটা গ্রাজুয়েট ছেলে বা হায়ার সেকেন্ডারি পড়া ছেলে সে 1,500 টাকা পেতে পারে না? তাদের 30,000 টাকা কমপক্ষে পাওয়া উচিত। এই হচ্ছে এখানকার সরকারের পলিসি। যারা এসএসসি পাস করে গেছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না, যে পুলিশের যারা পরীক্ষা দিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কিন্তু তারা জয়েন করতে পারছেন না। পশ্চিমবঙ্গ সরকারের কোন নীতি আছে? কেন্দ্রীয় সরকারের, দিলীপ দা, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে দাঁড়িয়েও তো আমি যেটা বারবার, আমি শতরূপ ঘোষকেও জিজ্ঞেস করলাম, আমি প্রত্যেক মুখপাত্রকে জিজ্ঞেস করেছি, আমাদের বাংলায় আমরা কেন সৌগত রায় আর দিলীপ ঘোষকে গান্ধী মূর্তির পাদদেশে একসাথে দেখতে পারবো না? বাঙালি সাংসদ হিসেবে রাজ্যের, কেন্দ্রের সমস্ত প্রকল্প বাংলার জন্য ছিনিয়ে আনতে আমরা কেন দেখতে পারবো না? বাঙালি হিসেবে আমরা শিল্পটাকে বাংলায় নিয়ে আসছি, আপনারও তো অনেক যোগাযোগ, অনেক রিসোর্স। দিলীপ দা শুনুন, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি কোভিড টিকা প্রস্তুতকারকের জন্য কোম্পানিকে ডাকছেন, এখানে এসে তৈরি করুন। কোন কোম্পানি এসছে কি? কেন অন্য রাজ্যে চলে যাচ্ছে? তখন ঘোষণা হচ্ছে, সেখানে যেতেই জমি পেয়ে যাচ্ছেন, ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছেন, বিদ্যুৎ যোগাযোগ পাচ্ছেন, এবং কেন্দ্র সরকার সঙ্গে সঙ্গে এনওসি দিয়ে দিচ্ছে। পশ্চিমবাংলায় একটা কোম্পানি কেন এলো না? চায়না থেকে, অন্য রাজ্যের দেশ থেকে এত আইটি কোম্পানি পালিয়ে যাচ্ছে, এসে পশ্চিমবাংলায় কেন একজন আসে না? কারণ এখানকার সরকার, তার মুখ্যমন্ত্রীর যে ইমেজ তৈরি হয়েছে, কারখানা বন্ধ করে, শিল্প বন্ধ করে দিয়ে রাজনীতিতে ভোটে জেতার জন্য তারা যে চেষ্টা করেছেন, সেটা সাধারণ শিল্পপতি আর ব্যবসায়ীদের মাথার মধ্যে আছে যে এখানে যেও না বাবা, ধন যাবে, প্রাণও যাবে, সে পরিবেশ প্রস্তুতিই নাই।
আমি বললাম 10 বছর ধরে জমি পড়ে আছে, ইনফোসিস কোনো ঘটনা করছে না, অন্য কোম্পানি করছে না, তারা অন্য জায়গায় চলে গিয়ে রাতারাতি জমি পেয়ে যাচ্ছে। ন্যানো এখান থেকে গিয়ে গুজরাটে 24 ঘন্টায় জমি পেয়ে গিয়ে ফ্যাক্টরি স্টার্ট করতে পারে, এখানে কেন হয় না? আজকে টাটার হাতে পায়ে ধরা হচ্ছে যে আসুন একটা ফ্যাক্টরি করুন, কারণ 10 বছর ওনারা দেখে নিয়েছেন এই আন্দোলন করে চালাকি করে আর কর্মসংস্থান হতে পারে না, কলকারখানা বিজনেস হতে পারে না, আর এখানকার যুবকদেরকে বাংলা ছেড়ে চলে যেতে হচ্ছে। সেটা আমরা লকডাউনের সময় দেখলাম, লক্ষ লক্ষ যুবক বেঘরে ওখানে বসে আছেন। তো এই যে মানে নগর্থক রাজনীতি আর কেবল কেন্দ্রকে গালাগালি দেওয়া, মোদিজিকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করা, তার পরিণাম আজকে ভুগতে হচ্ছে সবাই। দিলীপ দা, আমার শেষ প্রশ্ন আপনাকে, এরপরে আমি অতিথিদের কাছে 30 সেকেন্ড করে আপনার যা বক্তব্য তাই নিয়ে যাব। আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি কি জবাব চায় বাংলা? আপনি নিজে বাঙালি, আপনি নিজে গর্ববোধ করেন ভারতীয় এবং বাঙালি হিসাবে, কিন্তু আপনি কি নিজে দায়িত্ব নেবেন বাঙালি হিসাবে বাকি দলগুলোকে বোঝানোর যে বাঙালি ছেলেমেয়েগুলো বাইরে যাচ্ছে, আপনারও আত্মীয়রা বাইরে যাচ্ছে, তাদেরকে বোঝাবেন আপনি যে বাংলায় থাকো, বাংলায় শিল্পটা হবে? হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনি দেখা করবেন। বোঝানোর ব্যাপার নয়, করে দেখানোর ব্যাপার আছে। যাদেরকে মানুষ দায়িত্ব দিচ্ছে তাদেরকে করে দেখাতে হবে। আমরা চেয়েছিলাম দায়িত্ব, আমাদের দেয়নি, আমাদের বিরোধীর দায়িত্ব দিচ্ছে। আমরা সরকারকে রাস্তায় নিয়ে আসার চেষ্টা করব, তার জন্য গণতান্ত্রিক পদ্ধতি যা যা ব্যবস্থা আছে সেটা আমরা করবো। বিধানসভার ভিতরে বাইরে আন্দোলন, প্রোটেস্ট, তাদেরকে ঘুম ভাঙানোর চেষ্টা করবো, সাধারণ মানুষের সমস্যা তুলে দেবো, তাদেরকে সঙ্গে নিয়ে নেবো, এটাই বিরোধী পার্টির কাজ। কিন্তু সরকারের থেকে এইদিকে বিরোধী পার্টির কাজ করে, কেন্দ্রের বিরোধিতা করে, নিজের কাজ না করে, তো তার জন্য কি বলতে পারবেন আপনি? সেটা তো আমাদের দায় নেই। আমাদের যে দায়িত্ব দিচ্ছে সাধারণ মানুষ, সেই দায়িত্ব আমরা পালন করবো। অনেক ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং মানুষ কিন্তু আপনাদের দেখছে, মানুষ বিজেপিকে দেখছে, তৃণমূলকে দেখছে, সিপিএমকে দেখছে, প্রত্যেকের ভূমিকা দেখছে এবং এটাও দেখছে যে প্রত্যেকটি রাজনৈতিক দল ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থীদের জন্য ঠিক কি করছে, বেকার যুবকদের জন্য কি করছে। অনেক ধন্যবাদ দিলীপ বাবু জবাব চায় বাংলাতে থাকার জন্য। আমাদের সাথে এই মুহূর্তে শতরূপ, কেয়া এবং বৈশানদ্দা আছেন, তিনজন তিনটে দলের থেকে আছেন। 30 সেকেন্ড করে আপনাদের কাছে আসবো এবং শতরূপের কাছে প্রথমে যাই। দিলীপ ঘোষ যা বললেন তাই নিয়ে শতরূপ 30 সেকেন্ড তোমার প্রতিক্রিয়া। আমার তো মনে হলো যে কয়েক বছর আগে পর্যন্ত বোধহয় দিলীপবাবু সিপিএম করতেন, রিসেন্টলি বিজেপিতে জয়েন করেছেন। উনি কি বলে গেলেন, সিঙ্গুর নিয়ে এত জ্ঞান দিয়ে গেলেন, টাটাকে তাড়িয়েছে মমতা ব্যানার্জি একা। মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর থেকে টাটাকে তাড়াচ্ছিলেন তখন আপনার দল কি করছিলেন? এই আমার কাছে ছবি, আমি জানি না আপনারা জুম ইন করে দেখাতে পারবেন কিনা। সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর জন্য যখন মমতা ব্যানার্জি ধর্মতলায় ধর্ণা দিচ্ছিলেন তখন মমতা ব্যানার্জির পেছনে দাঁড়িয়েছিলেন তথাগত রায়, তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি, এখন যে চেয়ারে দিলীপ ঘোষ বসে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানোর শিল্প নিধন যজ্ঞে মমতা ব্যানার্জির পার্টনার ছিলেন রাজনাথ সিং, দিল্লি থেকে উড়ে এসেছিলেন মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবেন বলে। এখন শব্দ মমতা ব্যানার্জির, প্লিজ 5 সেকেন্ড তুমি দাও। কথা বলি, 18 জন এমপি আছে এই রাজ্য থেকে বিজেপির। কেন এই রাজ্যে গত 2.5 বছরে একটা পিএসইউর নতুন ইউনিট খুললো না? মাঝখান থেকে এই রাজ্যের গীতাঞ্জলি প্রেস কেন্দ্রের সরকার বন্ধ করে দিল, বিক্রি করে দিল। বেশ, কেন্দ্রীয় সরকার জবাব দিচ্ছে। কেয়া ঘোষ কেন্দ্রীয় সরকারের সমর্থক হিসেবে আমাদের সাথে রয়েছেন। 30 সেকেন্ড সময় কেয়া দি, খুব স্পেসিফিক প্রশ্ন শতরূপ করেছে, কেন্দ্রীয় সরকার জবাব দিক। আপনার কাছে জবাব দেওয়ার সময় 30 সেকেন্ড, বলুন। আসলে ময়ূক, এই পশ্চিমবঙ্গের কর্মহীনতা কিন্তু বামেদেরই লেগেসিটা বহন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি বাম, খুব অতি ভালো বাম ছাত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমরা দেখেছি, বামা বলে যেটা হয়েছে, একের পর এক কলকারখানা বন্ধ, আমরা দেখেছি হরতাল বন্ধের এই রাজনীতি, ধ্বংসাত্মক রাজনীতি, এবং তারই আমরা দেখতে পাচ্ছি যে গত 1 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আনেননি আর বামেরা শিল্প বন্ধ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আনেননি, বামেরা শিল্প বন্ধ করেছেন। বৈশাদা, আমরা একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু 30 সেকেন্ড বৈশাদার কাছে এই উত্তরটা নিতেই হবে। বৈশাদা, বিরতি নেব, তার আগে 30 সেকেন্ডে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আনেননি, বামেরা শিল্প বন্ধ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বিনিয়োগকারীদের বারবার বলেছেন এখানে বিনিয়োগ আসছে, বেকার যুবকদের চাকরি হবে, 40% আমরা আনএমপ্লয়মেন্ট সলভ করেছি। আমরা 21.5 লাখ সেলফ হেল্প গ্রুপ এখানে চালাই মেয়েদের দিয়ে। আমরা 3,50,000 আনএমপ্লয়মেন্ট উমেনকে আমরা মাইক্রো এন্টারপ্রাইজের কাজ দিয়েছি। আমাদের এখানে 8.9 মিলিয়ন। বৈশাদা, আমাদের সময় শেষ, আমাদের ছোট্ট বিরতি নিতে হবে। কিন্তু বৈশাদা, আজকে আপনার কথা বৈশাদা, হাবড়া থেকে হাওড়া, আপনার কথা হারোয়া থেকে হিমালয় অবধি প্রত্যেকে কিন্তু আপনার কথা শুনছে। এবং বাংলার যে বেকার যুবকরা, আমার পরিচয় বেকার যুবক আমি,
সম্বল একটাই দৈন্য, এই দৈন্যতা কতদিন থাকবে এইটা আমরা দেখব। বৈশাদা, শতরূপ, কেয়াদি, সুমনদা এবং রাজু ঘোষ প্রত্যেককে ধন্যবাদ। এরপরে আমরা সুপার ব্রেকিং সেগমেন্টে যাব, কিন্তু মানুষ দেখবে এটা। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি সুপার ব্রেকিং সেগমেন্টে, সঙ্গে থাকুন। আমার পরিচয় বেকার যুবক, আমি সম্বল একটাই দৈন্য। বাংলার প্রত্যেকটি বেকার যুবক যুবতী যারা আছেন তাদের পাশে রিপাবলিক বাংলা থাকবে, এবং এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আজকে এলেন তাদেরকে আবার প্রশ্ন করবে যে এরা কি করছে। প্রত্যেকের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে অনেক দিন হয়েছে সেই কনসেপ্ট। এবার জবাবটা দিতে হবে, এবং চোখে চোখ রেখে আমরা এই প্রশ্নটা করব যে তৃণমূল তো হয়তো এই শিল্প আনতে পারছে না, বিজেপি কি করছে, সিপিএম এত বছর ধরে কি করে এসেছে। প্রশ্নটা বাংলার মানুষের জন্য আমরা করে যাব। আজ এই মুহূর্তে সুপার ব্রেকিং যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে আমাদের ব্রেকিং নিউজ এই মুহূর্তে। কাল সন্ধ্যায় বিমানে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা সফর, রিপাবলিক বাংলা সফর সঙ্গী। প্রত্যেকটি আপডেট রিপাবলিক বাংলায় পাবেন। 27শে জুলাই মোদির সাথে এবং 28শে জুলাই বিরোধী দলনেতাদের সাথে বৈঠক হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বার জেতার পরে, বিপুল আসনে জেতার পরে সোনিয়া গান্ধীর সাথে সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে। নতুন করে জল্পনা বাড়িয়ে দিয়ে এই সাক্ষাৎ সত্যি কি এক নতুন ডাইনামিক্স ন্যাশনালে তার জন্ম দেবে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন সন্তু পান, আমাদের প্রতিনিধি। সন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, কি বিস্তারিত জানাও যে কাল এবং তারপরে আরো যা মমতা বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন দিল্লিতে, কি খবর পাচ্ছ? দেখো ময়ূক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর মনেই বিরোধী শক্তিতে আরও শান দেওয়া। আমরা দেখেছিলাম 2019-এর লোকসভার আগে এই কলকাতার সভামঞ্চ তৈরি হয়েছিল বিরোধী রাজনৈতিক দলের নেতারা, অর্থাৎ বিজেপি বিরোধী যেসব মুখ রয়েছে দেশের তাবর মুখরা এসেছিলেন এবং হাতে হাত ধরে বলেছিলেন একসঙ্গে লড়াই হবে। এবার সেই সুরটায় আবারও 2024-এর আগে হয়তো বাঁধতে দিল্লি ছুটে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে যেটুকু খবর রয়েছে, সোনিয়া গান্ধীর সঙ্গে তিনি দেখা করবেন, রাহুল গান্ধীর সঙ্গেও কথা বলবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গেও, তার সঙ্গে একাধিক বিজেপি বিরোধী মুখের সঙ্গে তার আলোচনা রয়েছে। তিনি 2024-এর আগে যে সুরটা বাঁধার চেষ্টা করেছিলেন 2019-এ এবং 2024-এর আগে সেই সুরটায় বাঁধার চেষ্টা করছেন, এবং 26 তারিখ তিনি উড়ে যাচ্ছেন দিল্লি এবং 30 তারিখ পর্যন্ত থাকার কথা রয়েছে। কিন্তু সূত্র বলছে, রিপাবলিক নেটওয়ার্কের সূত্র বলছে আরও দুদিন তিনি দিল্লিতে থাকতে পারেন এবং তারপর নানান বৈঠক শেষে তিনি আবারও ফিরে আসবেন বাংলায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ময়ূক, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে 2019-এ আমরা যেটা দেখেছিলাম কলকাতা থেকে শুরু হয়েছিল, সেই জোট কিন্তু তৈরি হতে পারেনি 2019-এর লোকসভার আগে। 2024-এর আগে সেই জোট কি তৈরি হতে পারবে, এইটাও কিন্তু একটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নই সামনে রাখছে রাজনৈতিক বিশ্লেষক। বেশ, অনেক ধন্যবাদ সন্তু পান ছিল আমার সঙ্গে প্রতিনিধি নিউজ রুম থেকে। এর পরের খবরে আমরা যাব সুপার ব্রেকিং এ। এই মুহূর্তে আরেকটি খবর আমাদের কাছে এই মুহূর্তে যেটি আসছে, কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ভাইয়ের গৃহ শিক্ষকের বিরুদ্ধে। কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ভাইয়ের শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি অধিকারীর কাছে আমরা যাব। পিঙ্কি, কি খবর পাচ্ছ তুমি, জানাও। প্রাইভেট টিউটরের হাতে, গৃহ শিক্ষকের হাতে শ্লীলতাহানি হচ্ছে একজন 9 বছরের কিশোরীর। এমনই কিন্তু চাঞ্চল্যকর খবর আসছে ভাটপাড়া থেকে। জানা যাচ্ছে ভাটপাড়া 64 পল্লীর ঘটনা। গতকাল রাতে এই কিশোরী তার ভাইকে আনতে গিয়েছিল সেই গৃহ শিক্ষকের বাড়িতে, কিন্তু সেই গৃহ শিক্ষক সেই কিশোরীকে সিনেমা দেখানোর নাম করে ছাদে ডেকে নিয়ে কার্যত তাকে শ্লীলতাহানি করে। যখনই এলাকায় জানাজানি হয়ে যায়, পরিবারের সদস্যকে গিয়ে সেই কিশোরী বলে, সেই সময় এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এলাকায় ক্ষোভে ফেটে পড়ে মানুষরা। তারপর থানায় গিয়ে অভিযোগ জানালে এই কিশোরীর পরিবার সেই সুব্রত বলে সেই গৃহ শিক্ষককে কিন্তু গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। ইতিমধ্যে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এবং একই সঙ্গে তার বিরুদ্ধেও কিন্তু মামলা রুজু করা হয়েছে, পক্সোতে মামলা রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ পিঙ্কি আমাদের প্রতিনিধি ছিল আমাদের সঙ্গে। এবং এরপরে যে খবরে আমরা নজর দেব, জবাব চায় বাংলার আরেকটি সুপার এক্সক্লুসিভ সুপার ব্রেকিং নিউজ সেগমেন্টে আমরা দেখে নেব সেই খবর বাঁকুড়া শহরের লাগোয়া পাতাকোলা এলাকায়। সেখানকার ঘটনা আমরা দেখতে পারবো ব্রেকিং নিউজ সেগমেন্টে। আমাদের সাথে প্রতিনিধি পৌলমী রয়েছে। বাঁকুড়া শহর লাগোয়া পাতাকোলা এলাকায় ডায়রিয়ার প্রকোপ, এবং সেই ডায়রিয়ার প্রকোপের কারণে একাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার থেকে এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন অনেকে।
আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন পৌলমী। কোনো খবরই ছোট খবর নয়, জবাব চায় বাংলায়। এই খবরটিও আমরা নিচ্ছি এবং প্রচুর মানুষ এর সাথে যুক্ত। এই এতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়েছে। পৌলমী, কি খবর পাচ্ছ তুমি বাংলার এই গুরুত্বপূর্ণ খবর? একেবারেই ময়ূক, যেভাবে কোভিড পরিস্থিতি জারি রয়েছে তার মধ্যেই ডায়রিয়ার প্রকোপ। বাঁকুড়ার পাতাখোলা গ্রামে একসঙ্গে 50 জন আক্রান্ত হয়েছে ডায়রিয়াতে, এদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। তবে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যেও রাজনীতির চাপারুতো তৈরি হয়েছে। একদিকে যেমন জেলা পরিষদের সদস্য দীপিকা প্রামাণিক, তিনি অভিযোগ করছেন যে ডায়রিয়া নয়, অন্য কোনো অসুখের জন্যই 2 জনের মৃত্যু হয়েছে। ঠিক তখনই স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি অভিযোগ করছেন যে ডায়রিয়াতেই মৃত্যু হয়েছে তাদের, কেননা এলাকায় জলের সমস্যা দীর্ঘদিনের। আগে যে প্রশাসন ছিল সেই প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং এলাকার পানীয় জলের সমস্যা তৈরি হয়েছে। যে মানুষগুলির মৃত্যু হয়েছে এবং যারা চিকিৎসাধীন রয়েছে তাদের প্রত্যেকের শরীরেই ডায়রিয়ার উপসর্গ রয়েছে, তাই ডায়রিয়াতেই তাদের মৃত্যু হয়েছে। আর এই অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে রাজনীতি চাপানো, একদম রাজনৈতিক তরজা তুঙ্গে। এরকম একটি ঘটনার পরেও রাজনৈতিক তরজা তুঙ্গে হয় এই বাংলায়। এবং স্থানীয় যে বিধায়ক নীলাদ্রি শেখর, উনি কি বলছেন একবার শুনে নেব। অনেক ধন্যবাদ পৌলমী, শুনে নি প্রতিক্রিয়া। সঠিক কারণটা এখনো পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু আক্রান্ত হয়েছে 50 জন, 2 জন তার মধ্যে মারা গেছে। অর্থাৎ এক একটার যে ব্রেকিংগুলো আমরা দিলাম আপনাদের, এবং যে খবরটা নিয়ে আমরা শুরু করেছিলাম, 3টে পদ ডোমের চাকরি। কোনো চাকরি ছোট বড় কিছু নয়, কিন্তু সত্যি কি যারা স্নাতকোত্তর তারা এই ডোমের চাকরিটা সত্যি কি স্বেচ্ছায় করছেন, বাধ্য হয়ে কি করছেন না? এবং আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে, আমার কিন্তু আজও স্বপ্ন ভালো লাগে দেখতে, অর্থাৎ বাংলার মানুষের স্বপ্ন দেখতে ভালো লাগে যে এইখানে বাংলার ছেলেমেয়েগুলো থাকবে এবং এখানেই শিল্প হবে, আরও সম্ভাবনা হবে। আজ এইটুকুই, ফিরে আসবো আরেক দিন, কথা হবে চোখে চোখ রেখে।